হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং বিটস। আজকে অনেকদিন পর আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর যাদের সাথে আমার এর আগে অনেক পরিচয় আছে, কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন আছেন। আমি অবশ্যই আগের থেকে অনেক বেটার আছি। আমার যে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি যে ডিজিজটা হয়েছে সেটা থেকে অনেকটাই রিকভারি হয়েছে। এখন সেই ব্যথা আর যে মাথা ঘোরাতো সেইগুলো নেই, এখন অনেকটাই বেটার আছি। এই বেটার থাকার আরেকটা রিজন হতে পারে, আমার জীবনে একটা সুখবর চলে এসেছে, যেটা আপনি ফটো ফ্রেমে এখানে দেখতেই পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এটা আমার ফ্যামিলি, যার সাথে আপনাদের কাছে পরিচয় করাবো। আর এছাড়া জানাবো যে এই সুখবরটা আসার সময় এটা একটা জার্নি ছিল, 9 মাসের জার্নি। এই জার্নিটা কিরম ভাবে গেছে, আর যখনই কোনো কারোর জীবনে কোনো এই ধরনের সুখবর আসে বা আমরা পাই, কিভাবে তারা প্ল্যান করতে পারে। তার কারণ মাসের জার্নিটা খুবই ক্রিটিক্যাল হয়, তার কারণ আমরা এক্সপেক্ট করি সবকিছু যাতে ঠিক থাকে, সবকিছু ঠিকভাবে চলে। আর সেই কারণেই এই 9 মাসের একটা জার্নি হয়, আর এই জার্নির মধ্যে আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয়। সেক্ষেত্রে কোন ডক্টরের কাছে যাব, সেই ডক্টরের ক্ষেত্রে কোন হসপিটাল আমাদের সুইটেবল হবে, বা আমাদের কি ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্ট কস্ট কিরকম হতে পারে, আমাদের একটা ফিনান্সিয়াল বাজেট অবশ্যই আমাদের এটা করতে হয়। সেই ক্ষেত্রে কত টাকা খরচা পড়তে পারে, আর এছাড়াও কি কি টেস্ট করতে হতে পারে। তো এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। যারা জেনারেলি ম্যারিড বা এই ধরনের আর কোনো ধরনের একটা জার্নির মধ্যে আপনারা আছেন বা থাকতে চাইছেন, এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য। আর তো please এই ভিডিওটা একটা বড়দের বিষয়ে কথাবার্তা হবে। আর সেই ক্ষেত্রে যারা এখন অব্দি বিয়ে করেননি বা এখনো অব্দি সিঙ্গেল রয়েছে, তারা এটাকে অ্যাভয়েড করে চলতে পারে। তবে নলেজ কিন্তু সবসময় ভালো, এটা আপনাকে ইন ফিউচার হয়তো হেল্প করবে। তো সেই কারণে ভিডিওটা দেখতে থাকুন। আর এই ধরনের যে ইনফরমেশন গুলো আমি শেয়ার করবো, সেগুলো একটা স্টেপ বাইজ হবে। তো সেই ক্ষেত্রে আপনারা সেগুলো গো থ্রু করতে পারেন, এটা আপনাদের ইন ফিউচারে এই জার্নিতে আপনাদের হেল্প করবে। তা আজকে আমাদের ফার্স্ট টপিক হতে চলেছে প্রেগনেন্সি লাইফ সাইকেল। প্রেগনেন্সি লাইফ সাইকেল নিয়ে একটা ডিসকাশন করবো ফার্স্ট। তো সেই ক্ষেত্রে যখনই কোনো কিছু আপনি প্ল্যান করেন, তো তার জন্য কিছু প্রসেস আমাদেরকে ফলো করতে হয়। আর এগুলো জেনারেলি আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, অনেক ডক্টরের ভিডিও আছে যারা এই ইনফরমেশন গুলো শেয়ার করেছে। আমি ওই ইনফরমেশন গুলোই গো থ্রু করেছিলাম, আর সেটা থ্রুতেই একটা সুখবর এসেছে আমার জীবনে। তো সেই প্রেগনেন্সি লাইফ সাইকেলের ফার্স্ট যে ক্রিটিক্যাল টপিক, সেটা হচ্ছে গিয়ে ফার্টাইল উইন্ডো। কারণ এই ফার্টাইল উইন্ডো থ্রুতেই আপনারা জানতে পারবেন আপনার জীবনে খুশির খবর আসছে না আপনাকে আর ওয়েট করতে হবে। তো ফার্টাইল উইন্ডো আর কিছুই না, যেই সময়টা হচ্ছে গিয়ে একটা টাইম যেখানে স্পার্ম আর এগের মধ্যে একটা কন্ট্যাক্ট হয়। এই ফার্টাইল উইন্ডো ডিপেন্ড করছে মেয়েদের এগ রিলিজ আর ছেলেদের যে স্পার্ম থাকে তার কন্ট্যাক্টের উপর। তো সেই ক্ষেত্রে এই এগ রিলিজটা কখন হয়, আপনি সেই ক্ষেত্রে অনেক ভিডিও আছে, ইউটিউবে দেখতে পারেন, অথবা ডক্টরের সাথে আপনি কনসাল্ট করতে পারেন। সেখানে যে মেইন ইনফরমেশনটা আমি পেয়েছি বা সেটাই আপনাদের শেয়ার করবো। তো সেই ক্ষেত্রে মেয়েদের যে পিরিয়ডস হয় 30 দিন বা 28 দিন, তার হাফ যে টাইম, মনে করুন কারো 30 দিন হলে 15 নম্বর দিন, কারো 28 দিনে হলে 14 নম্বর দিন। এই যে 14 নম্বর দিন, তার আগের দুদিন, তার পরের দুদিন, তার মানে 12, 13, 14 তো রইলই, 15, 16, এই 5টা দিন খুবই ক্রিটিক্যাল। আর মনে করুন যে 30 দিন হয়, সেরকম ভাবে তাকে হাফ করতে হবে 15 ডেজ। তার 15 নম্বর দিন হলো মিডিলে, তার আগের দুদিন, তার পরের দিন, এই 5টা দিন খুবই ক্রিটিক্যাল। তার কারণ হচ্ছে কি, এই 5টা দিনের মধ্যেই ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে মেয়েদের ওভারি থেকে এগ রিলিজ হওয়ার। আর যে এগ রিলিজ হয় সেটা কিন্তু সময়সীমা বেশিক্ষণ হয় না, সেটা 18 থেকে 24 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে এটা 12 ঘন্টা হতে পারে। তো সেই ক্ষেত্রে এই শর্ট টাইমের মধ্যে যে এগ রিলিজ হবে বা এগের লাইফ স্প্যানটা এটা থাকবে, সেটা কি করে স্পামের কন্ট্যাক্টে আসবে। তো সেই কারণে ডক্টররা অলওয়েজ রেফার করে, যেটা আমাদের ডক্টর আমাদেরকে বলেছিল সেই ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে বলবো। যখনই এগ রিলিজের টাইম আপনি ক্যালকুলেট করে ফেললেন, এটা 15 নম্বর দিনে হচ্ছে বা 14 নম্বর দিনে হচ্ছে, তার আগের দুদিন, তার পরের দুদিন, এই 5টা দিন আপনাদের মেলামেশা করতে হবে। কি করতে হবে? মেলামেশা। তো এই 5টা দিন কন্টিনিউয়াসলি আপনাদের রেগুলার মেলামেশা করতে হবে। তার কারণ যে এগ রিলিজ হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম 24 ঘন্টা, বললেও 18 ঘন্টার হচ্ছে তার লাইফ স্প্যান। আর যখন ছেলেদের যে স্পার্ম যেগুলো রিলিজ হয়, সেটা কিন্তু ম্যাক্সিমাম 1 সপ্তাহ অব্দি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যদি মনে করুন দুদিন আগেও সেটা রিলিজ হয়ে গিয়ে থাকে ছেলেদের স্পার্ম, সেটার পসিবিলিটি 7 দিনের যে জার্নি থাকছে তার মধ্যেই কিন্তু এগ রিলিজ হওয়ার চান্স থাকছে। তো সেই ক্ষেত্রে ওই টাইমের মধ্যে আপনাদেরকে এই প্রসেসটা ফলো করতে হবে, আর তার মধ্যে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে। এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে সেই ক্ষেত্রে স্পেশালি এটা মেয়েদের জন্য প্রযোজ্য, আপনার যদি পিরিয়ডস মিস হয়, আপনাকে অবশ্যই যে কিট গুলো থাকে যেটা টেস্ট করা যায়, সেগুলো দিয়ে আপনাকে টেস্ট করতে হবে। টেস্টে যদি রেজাল্ট পজিটিভ আসে, তবেই আপনি গিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করবেন। নেগেটিভ হলেও কোনো চিন্তার নেই, তার কারণ হচ্ছে গিয়ে এই প্রসেসটা সবসময় সাকসেসফুল হয় না, আপনাদের এটা লাইফে কন্টিনিউ করে যেতে হবে, ট্রাই করতে হবে যতক্ষণ না সুখবর আসছে। আর যদি দেরি হয় তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন, ডক্টররা এই বিষয় খুবই ভালো বলবে। তো আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করলাম কি করে এই প্রসেসটা হয় আর কি কি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর টেস্ট হওয়ার পর যখনই পজিটিভ এলো, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি ছেলেদের জন্য, আপনার জীবনে যখনই সুখবরটা এলো যে হ্যাঁ আপনি বাবা হতে চলেছেন, আপনার কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে যায়। আর রেসপন্সিবিলিটির সঙ্গে কিউরিসিটিও বেড়ে যায় যে এরপর কি হবে, কোন ডক্টরের সাথে আমি কনসাল্ট করবো, কত টাকা খরচা হতে চলেছে, আর এটার ক্ষেত্রে কি কি টেস্ট করাতে হয় বা কি ধরনের লাইফস্টাইল মেনটেন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার যে প্রসেসটা ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা আপনাদের হেল্প করছে, অবশ্যই কমেন্টে জানাবেন। সুখবর এসে যাওয়ার পর অবশ্যই এবার আপনাকে ডক্টর সিলেক্ট করতে হবে, কোন ডক্টরের সাথে আপনি কনসাল্ট করবেন। তো সেই ক্ষেত্রে অনেকেই গুগল করে, আমিও গুগল করেই ডক্টরের নাম পেয়েছিলাম রিভিউ দেখে। এছাড়া অনেকে ইউটিউব থেকে বা যাদের কোনো রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলে জানা থাকে, তাদের থেকেও মাউথ অফ ওয়ার্ড যেগুলো বা মাউথ অফ ফিডব্যাক যেগুলো বলে, সেগুলো থেকেও আপনারা ফিডব্যাক নিয়ে কনসাল্ট করতে পারেন ডক্টরদের সাথে।
আমার ক্ষেত্রে আমি খুবই কনফিউজ ছিলাম, কারণ আমি জানতাম না কোন ডক্টরের কাছে এই বিষয়ে কনসাল্ট করতে যাব। তার কারণ আমরা জানি হার্ট স্পেশালিস্ট হয়, তারপর গাইনোকোলজিস্ট হয়, তারপর অর্থোপেডিক্স হয়, অনেক ধরনের ডক্টর হয়। তো কি টার্ম হয় এই ডক্টর যাদের সাথে আমরা কনসাল্ট করতে পারবো? তো সেই ক্ষেত্রে অবস্টেটিশিয়ান, এই হচ্ছে গিয়ে নামটা, কিন্তু মনে রাখবেন খুব টাফ ইংলিশে, অবস্টেটিশিয়ান। তো সেই ক্ষেত্রে এই হচ্ছে গিয়ে টার্মটা, যারা এই ট্রিটমেন্ট বা লেবার ট্রিটমেন্ট বা ডেলিভারি ট্রিটমেন্টের জন্য কনসালটেশনের রেসপন্সিবিলিটি নেয়। তো সেই ক্ষেত্রে আমি গুগল সার্চ করি, আর সেখান থেকে আমি ডক্টরের খোঁজ পাই। তা সেই ডক্টর অবশ্যই আপনাকে জানতে হবে আপনার বাড়ির কাছে বসছে কিনা, তার কারণ এই ধরনের এমার্জেন্সি হতেই পারে যেখানে আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে বা এমার্জেন্সি বেসিসে আপনার ডক্টরের হেল্প লাগবে। অবশ্যই চেক করে নেবেন সেই ডক্টরের অ্যাভেলেবিলিটি, আর ওই ডক্টর কোন নিয়ারেস্ট হসপিটালে সার্জারি করে, বা উনি ওখানে ক্লিনিক আছে কিনা বা বসেন কিনা, বা তার ফিডব্যাক কিরকম, সেই ধরনের ফিডব্যাক দেখে আপনারা ডক্টর সিলেক্ট করবেন। আমিও তাই করেছি। আর এর সাথে কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ওনার চার্জেস কিরকম, ডক্টর কত টাকা চার্জ নেয়। কারণ মনে করুন আপনি ডক্টরের সাথে কনসাল্ট করলেন কিন্তু আপনি জানলেন না সার্জারিতে ওনার চার্জেস কিরকম বা উনি কত টাকা নেন। তো সেক্ষেত্রে ফিনান্সিয়াল কন্ডিশন দেখেও আপনাদেরকে চয়েস করতে হবে কোন ধরনের ডক্টর আপনি সিলেক্ট করবেন। আর অবশ্যই ফিডব্যাক তো অবশ্যই নিতে হবে চেনাশোনা কেউ যদি ট্রিটমেন্ট নিয়ে থাকে তাদের থেকে, অথবা আজকাল অনেকেই দেখবেন গুগলে রিভিউ, ইভেন ডক্টররা বলে গুগলে রিভিউ দেওয়ার জন্য। তো ওটা ট্র্যাপ, ওটা কিন্তু যাবেন না, গুগলের রিভিউ দেখে একদম যাবেন না, অনেক ধরনের ট্র্যাপ হয়। তো সেই ক্ষেত্রে আমি ওই ট্র্যাপে পা দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমি চেয়েছিলাম যে একটা এখন ভালো খবর এসছে, টাকা খরচা হয় হোক, কিন্তু এই জার্নিটা একটা ভালো ডক্টরের কাছে আমি গিয়ে কনসাল্ট করে কমপ্লিট করব, যাতে আমাকে পরে কোনো ধরনের কোনো বাজে খবরের জন্য সেটাকে একটা মেমোরি করে রাখতে না হয়। তো সেই কারণে আমি ডক্টর চয়েস করেছিলাম, আর সেই ডক্টর থেকেই ট্রিটমেন্ট করিয়ে কমপ্লিট 9 মান্থসের জার্নি কমপ্লিট করিয়ে আমি আমার সুস্থ বাচ্চাকে বাড়ি নিয়ে এসেছিলাম। প্রেগনেন্সি লাইফ সাইকেলের আরেকটা মেজর সিলেকশন বা ডিসিশন আপনাকে নিতে হবে ডক্টর সিলেকশন। তা সেই ক্ষেত্রে আমি কলকাতাতে ডক্টরের যে গুগল রিভিউ দেখে আমি সিলেক্ট করেছিলাম ডক্টর অঙ্কিতা মন্ডল। ডক্টর অঙ্কিতা মন্ডল, আমি যেহেতু রাজারহাটে থাকি, তো সেই ক্ষেত্রে আমাদের বাড়ির এখানে একটা ক্লিনিক আছে যেটার নাম হচ্ছে নিদান। তো উনি ওখানে বসেন, আমি দেখলাম যে ওনার রিভিউ দেখে গোল্ড মেডেলিস্ট, এত ভালো ডক্টর, এত ভালো রিভিউ, অবশ্যই তার সাথে কনসাল্ট করাই বেটার হবে। সেই ক্ষেত্রে ওনার সাথে আমি কনসাল্ট করি। আর চার্জ, উনি কত টাকা ফিজ নেন বা কত টাকা চার্জ, সেই ব্যাপারে আমি পরে বলছি আপনাদেরকে। আরো তার আগে এক্সপিরিয়েন্স বলি। ডক্টর যেহেতু উনি গোল্ড মেডেলিস্ট, ওনার ট্রিটমেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না, খুবই এক্সপিরিয়েন্সড, খুবই ভালো ট্রিটমেন্ট করে। আর উনি যখন কোনো ধরনের মেডিসিন সাজেস্ট করে বা কোনো ধরনের টেস্ট সাজেস্ট করে, অবশ্যই একটা ওনারশিপ নিয়ে সাজেস্ট করে, খুবই ভালো ডক্টর। কিন্তু প্রবলেম অবশ্যই সব কোথাও না কোথাও কিছু একটা প্রবলেম অবশ্যই থাকে। তো সেক্ষেত্রে সেই প্রবলেম আমাদের হয়েছিল, যেহেতু উনি এত ভালো ডক্টর আর ওনার এত নাম, তো সেই ক্ষেত্রে ওনার অ্যাভেলেবিলিটি খুব কম ছিল। আর অ্যাভেলেবিলিটি কম থাকলে কি হয়, যখনই আপনার কোনো প্রবলেম হচ্ছে বা ইমার্জেন্সি আছে, আপনি ডক্টরের সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, আপনি করতে পারবেন না। কিন্তু এটা খুবই ক্রিটিক্যাল। এই ধরনের ডক্টর যখনই আপনি সিলেক্ট করছেন, যার এত হাই ডিমান্ড, যাকে মনে করুন একটা ক্লিনিকে গিয়ে 3 ঘন্টা ধরে ওয়েট করতে হয়। মনে করুন আমরা যখনই কোনো অ্যাপয়েন্টমেন্ট পেতাম ডক্টরের, সেই ক্ষেত্রে ওনার যেহেতু একটা টাইম ম্যানেজমেন্ট ইস্যু রয়েছে, যেহেতু এত উনি পেশেন্ট দেখেন, ওনার এত নাম, সেই ক্ষেত্রে আমাদেরকে গিয়ে ক্লিনিকে একটু ওয়েট করতে হতো, একটু না একটু বেশি ওয়েট করতে হতো, 2 থেকে 3 ঘন্টা তো মিনিমাম ওয়েট করতে হতো। এমনও দিন গেছে হয়তো ক্লিনিকে নাম লিখিয়ে গিয়ে আমরা ওয়েট করছি, তারপর জানতে পারলাম উনি আসবেন না, তার কারণ ওনার এমার্জেন্সি পড়ে গেছে। বা ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে 2-3 ঘন্টা অ্যাভারেজ আপনার ওয়েট করতে হবে। আপনি এটা গুগলের রিভিউতে গিয়েও দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট নিয়ে তো অবশ্যই কোনো কথা নেই, উনি খুবই ভালো ট্রিটমেন্ট করেছেন, খুবই ভালো ডক্টর। কিন্তু টাইম অ্যাভেলেবিলিটি, মনে করুন একটা ইমার্জেন্সিতে কোনো সময় আপনি কন্ট্যাক্ট করতে চাইলেন, কোনো একটা প্রবলেম হয়েছে, বা জেনারেলি অনেক ধরনের অনেক প্রবলেম হয়, কারোর হয়তো জল লিক করে যায় বা কোনো ধরনের বমিট হতে থাকে, শরীর খারাপ করে মেয়েদের, তো সেই ক্ষেত্রে হেল্প চাইলে কিন্তু সেটা পাবেন না, ওনার অ্যাভেলেবিলিটি নেই, টাইম ক্রাইসিস আছে। যদি আপনি মনে করেন যে আপনি ডক্টরের কাছে যাবেন, 0.5 ঘন্টা 1 ঘন্টা ওয়েট করে ডক্টর দেখে চলে আসবেন, না, আপনার কিন্তু এন্টায়ার ডে ওয়েট করতে হতে পারে। কারণ আমার এমনও দিন গেছে আমি হয়তো অফিস ছুটি নিয়ে আমি ডক্টরের কাছে গেছি, সেক্ষেত্রে ছুটিটা আমার এই কারণে নেওয়া হয়েছে, আমি ডক্টর তখন এই 3 ঘন্টা টাইম লাগবে, এমন হয়েছে গিয়ে আমার বসে সেই দিনটা পুরো কাটিয়ে 5-6 ঘন্টা ওয়েট করে চলে আসতে হয়েছে, ডক্টর আসতে পারবেন না। তা সেই ক্ষেত্রে ওনার এই একটা প্রবলেম রয়েছে, টাইম ম্যানেজমেন্ট অবভিয়াসলি, যেহেতু ওনার হাই ডিমান্ড, সেহেতু এই প্রবলেমটা রয়েছে। আর ওনার চার্জেস কিরকম, তো সেই ক্ষেত্রে আপনি যদি ক্লিনিকে যান, ওনার সাথে কনসালটেশন নেন, তো সেক্ষেত্রে অনলি 700। অনেক ডক্টর কিন্তু অনেক বেশি বেশি চার্জ হয়, তো সেই ক্ষেত্রে উনি এত ভালো ডক্টর হওয়া সত্ত্বেও শুধুমাত্র 700ই উনি চার্জ নেন। আর ওটি চার্জ, আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছিলাম ডক্টর অঙ্কিতা মন্ডলের। আর সেক্ষেত্রে অনেকে গুগলে রিভিউ লিখেছিলেন যে উনি 25,000 নেন, বা উনি 20,000 নেন, বা মেডিক্লেমে যে টাকা দেয় সেটা বাদ দিয়ে এক্সট্রা টাকা দেন। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলে রাখি, আমাকে ক্লিয়ার বলে দেওয়া হয়েছিল যে ওনার সার্জারি বা যখন উনি সার্জারি করবেন তার জন্য চার্জ হবে গিয়ে 37,000। এর মধ্যে আপনি মেডিক্লেম থেকে আপনার যেই টাকা দিচ্ছে দেবে, আর বাদ বাকি টাকা আপনাকে ক্যাশে ওনাকে দিতে হবে। তা সেই ক্ষেত্রে মেডিক্লেমে মনে করুন আমার 70,000 একটা প্যাকেজ ছিল, তার আমি ওখান থেকে আমার বলা হয়েছিল যে 70,000 যে প্যাকেজ আছে ওর মধ্যে থেকে একটা সার্টেন অ্যামাউন্ট ওনাকে দেওয়া হবে। তো সেটা আমি পরে জানতে পারি যে ওটার মধ্যে থেকে 40% ডক্টরকে দেওয়া হচ্ছে, আর বাদ বাকি যে টাকা যেটা আছে সেটা আমাকে দিতে হবে। তো আমি বলি ওকে ফাইন, নো ইস্যু। কিন্তু ওই 40,000 কিন্তু ট্র্যাপ, ওর মধ্যেও আছে মনে করো যিনি অ্যানেস্থেশিয়া করবেন বা যিনি মনে করুন অন্য সাপোর্টে এসছেন, তাদের অ্যামাউন্ট গুলো ওর মধ্যে ক্যালকুলেট করা আছে। তো সেই ক্ষেত্রে আমার 70,000 প্যাকেজ ছিল,
তার মধ্যে থেকে আমি যেটা দেখতে পাই বা উনি যেটা, আমি তো দেখতে পাই না, কারণ উনি আমাকে বলে যে ওর মধ্যে থেকে 13,000 উনি পেয়েছেন, আর বাদ বাকি যেই টাকাটা আছে 23,000 সামথিং, সেটা আমায় দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে নেক্সট ডক্টর সিলেকশনের পর আপনার কি ডুজ অ্যান্ড ডোন্টস আছে, সেগুলো অবভিয়াসলি যে ওনার থেকে আমি যেগুলো জানতে পেরেছি সেগুলো আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এছাড়াও ডুজ অ্যান্ড ডোন্টস গুলো কিন্তু অবশ্যই আপনাদের ফলো করতে হবে। আর তার সাথে উনি একটা লিস্ট দিয়ে দেন যে এরপর মানে ডিউরিং এই 9 মান্থসের জার্নিতে যদি কোনো কমপ্লিকেশন হয়, মানে মনে করুন জ্বর এলো, সর্দি কাশি হলো, ডায়রিয়া হলো, কোন কোন মেডিসিন গুলো নিয়ে, সব তো মেডিসিন দেওয়া যায় না, সবসময় কনসাল্ট করাও যায় না, কারণ ওনার অ্যাভেলেবিলিটি ইস্যু রয়েছে। সেই ক্ষেত্রে কোন কোন মেডিসিন নিতে পারবেন তা সেগুলো উনি বলে দেন। আর অবশ্যই আমার ওয়াইফের কোনো কমপ্লিকেশন ছিল না, সেই জন্য ওই ব্যাপারে আমাদের একটু প্রবলেম কমই হয়েছে, তার কারণ থ্রু আউট দি 9 মান্থস অফ জার্নি আমাদের কোনো ধরনের কোনো ইস্যু হয়নি। তো সেটা হয়তো ঠাকুরের কৃপা হতে পারে, অথবা ডক্টর উনি যিনি যেহেতু গোল্ড মেডেলিস্ট আর ওনার ট্রিটমেন্ট ক্যাপাবিলিটি খুবই ভালো, হয়তো সেই কারণে হতে পারে। কিন্তু যেই টেস্ট গুলো আপনাদের করতে বলবেন উনি, অবশ্যই প্রতি মাসে একটা করে টেস্ট থাকবে, আর সেটা একটু ব্যয় সাপেক্ষ, সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে। কি কি টেস্ট করতে হবে সেগুলো আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, আর একটা আপনাদের এস্টিমেশন দিয়ে দিচ্ছি কত টাকা খরচা হতে পারে টেস্ট গুলোর ব্যাপারে। তো সেই ক্ষেত্রে টোটাল আমি যদি দেখি, আমি একটু নোট ডাউন করে রেখেছি টেস্ট গুলোর টোটাল। আমার এই যে 9 মান্থের জার্নিতে টোটাল অ্যারাউন্ড 25,000 to 30,000 টেস্ট হয়েছে। আর ডক্টরের যে ফিস তো আমি বললাম 7,700 করে, সরি, তো ওটা অ্যারাউন্ড 6,300 হয়েছে। আর মেডিসিন, যে তিনটে মেডিসিন কন্টিনিউ হতো, একটা হেমাডে, একটা ট্রাফোলিক আর ডাইক্লিস, এই তিনটে মেডিসিন হতো। আর ডেইলি তিনটে করে মেডিসিন থাকতো, যেটা আমার মান্থলি আসতো 1,500 করে। সেইটা যদি আমি দেখি টোটাল 9 মাসে ওই 14,000 টাকা মতন খরচা হয়েছে মেডিসিন গুলোর। আর অবশ্যই উনি একটা প্রোহ্যান্স মম, যেটা একটা সাপ্লিমেন্ট নিতে বলতেন, তো এটা কিন্তু একটু কস্টলি আছে। প্রোহ্যান্স মম, যেটা মোটামুটি 600 থেকে 700 টাকার মধ্যে 400 গ্রামের একটা জার হয়, যেটা 1 মাস চলে যাবে, তো সেটাও নেওয়া হতো। তো সেইগুলো সব মিলিয়ে আমি যদি দেখি এই 9 মান্থসের জার্নিতে টেস্ট আর যে মেডিসিন বা যে ধরনের বাকি যে খরচাগুলো আছে সেগুলো মিলিয়ে যদি আমি দেখি, মোটামুটি আপনি ভেবে রাখুন 25, 20, 45 আর মানে 50,000 টাকার মতন টেস্ট মেডিসিন এগুলো আপনার খরচা আছে। প্রেগনেন্সিতে 9 মান্থসের যে জার্নিটা হয়, তো সেই ক্ষেত্রে ওই 9 মান্থসের জার্নিতে কি কি টেস্ট হয় সেগুলোকে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার বলে। তো এই ট্রাইমেস্টার গুলোর মধ্যে ফার্স্ট মান্থ থেকে অনেকগুলো টেস্ট শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেইগুলোর ব্যাপারে আমি ইনফরমেশন দিতে চলেছি আপনাদেরকে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট মান্থে আপনাদের অবভিয়াসলি যখন ডক্টরের কাছে যাবেন, আপনি তো অবশ্যই একটা টেস্ট কিট আপনি নিয়ে যাবেন, বা সেটা ইনফরমেশন আপনি নিয়ে যাবেন, কিন্তু সেটা কিন্তু ডক্টরকে স্যাটিসফাই করে না। অবশ্যই ডক্টর কিন্তু টেস্ট করতে বলবে, একটা ইউএসজি টেস্ট, ব্লাড টেস্ট, এইচআইভি টেস্ট, এটা একটা টেস্ট করতে বলে ফার্স্ট মান্থে, যেটা আপনার খরচা আসবে অ্যারাউন্ড 6,000 মিনিমাম। সেকেন্ড মান্থে আপনি যখন যাবেন, সেটা একটা আর্লি স্টেজ ইউএসজি হয়, জাস্ট বোঝার জন্য যে কিরকম গ্রোথ হচ্ছে বা কিরকম কন্ডিশনে রয়েছে, সেটা একটা ওই 1,250 বা 1,500 টাকার মধ্যে খরচা হয়। থার্ড মান্থ যখন আপনার ফার্স্ট ট্রাইমেস্টারে একদম এন্ড হয়ে এসছে, মানে যেহেতু 9 মাসের জার্নি, ওটাকে 3 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ট্রাইমেস্টার 3 মাস, সেকেন্ড, থার্ড, আর 3 3 করে। এবার ফার্স্ট ট্রাইমেস্টারে আপনার যখন লাস্ট মান্থ চলবে, মানে থার্ড মান্থে, আপনাকে ডুয়েল মার্কার আর ইউএসজি অ্যান্টি স্ক্যান টেস্ট হবে। এটা মিলিয়ে টোটাল 5,000 পড়বে। ডুয়েল মার্কার কেন হয়? সেটা হচ্ছে গিয়ে রিস্ক অফ অ্যাবনর্মালিটি, মানে কোনো বাচ্চার মধ্যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা, গ্রোথ কিরকম হচ্ছে সেটা চেক করার জন্য। আর অ্যান্টি স্ক্যান, এটা হচ্ছে বাচ্চার ঘাড়ে যে কি ধরনের ফ্লুইডের যে কন্ডিশন রয়েছে সেটা নর্মাল কিনা সেটা চেক করার জন্য। আচ্ছা, এবার সেকেন্ড ট্রাইমেস্টারের ফার্স্ট মান্থে আপনার এগেন ইউএসজি হবে আর অ্যানোমালি স্ক্যান হবে। এটা নিয়ে আপনার খরচা 3,000 টাকাই পড়বে, আর মানে 3,000 টাকার কাছাকাছি পড়বে। আর এটা কিন্তু করা হয় বাচ্চার ডেভেলপমেন্ট দেখার জন্য। তারপরে মান্থ নাম্বার 5, মানে আপনার সেকেন্ড ট্রাইমেস্টারের মিডিলে একটা ফেটাল ইকো হবে, যেটা দিয়ে হার্ট রেট চেক করা হয়। এটা আপনার 3,600 টাকা মতন পড়বে। নেক্সট 6 নম্বর মান্থ, যেটা সেকেন্ড ট্রাইমেস্টারের লাস্ট মান্থ, সেখানে একটা গ্লুকোজ টেস্ট হয়, যেটা আপনাকে একটা 2 ঘন্টা অন্তর আবার, মানে ফার্স্ট একটা টেস্ট হবে গ্লুকোজ খাওয়ার পর, আবার 2 ঘন্টা পর আবার শরীরে একটা গ্লুকোজ টেস্ট হয়, সেটা ওই 1,000 টাকার মতন পড়ে। এটা হয়ে গেল সেকেন্ড ট্রাইমেস্টার কমপ্লিট। থার্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার যেটাকে বলে, সেখানে মানে আপনার 7 নম্বর মাস, সেখানে আবার আপনার ইউএসজি ইকোফেটাল একটা অ্যাডভান্স গ্রোথ টেস্টও বলে এটাকে, সেটা হবে, যেটা 1,500 টাকা মতন হয়। 8 নম্বর মাসে, মানে প্রেগনেন্সির আগে 8 নম্বর মাসে জেনারেলি অনেকগুলো টেস্ট হয়, যার মধ্যে থাকে ডপলার, প্রেগনেন্সি টেস্ট, এইচআইভি, ইসিজি, এগুলো যেহেতু অপারেশন, যারা মনে করুন যে সার্জারি হতে চলেছে 9 নম্বর মান্থে, যেখানে যদি তাদের মানে নর্মাল ডেলিভারি না হয়, তারা যদি সিজারিয়ান বেবি নিতে চায়, সিজার করাতে চায় সার্জারি করিয়ে, তো সেই ক্ষেত্রে ওই মান্থটাতে এই টেস্টগুলো হয় অপারেশন আগে, সেটাও 6,500 টাকা মতো খরচা পড়ে। এই মিলিয়ে এই 9 মাসে যে জার্নি হবে, তার মধ্যে যে টেস্টগুলো থাকবে, মোটামুটি আপনি ধরে চলুন 25 থেকে 30,000 টাকার মতো আপনার খরচা হচ্ছে এই টেস্টগুলোতে। প্রেগনেন্সি লাইফ সাইকেলে হসপিটাল সিলেকশনও খুব ক্রিটিক্যাল, তার কারণ হচ্ছে কোন হসপিটালে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন বা কি প্যাকেজ রয়েছে সেটাও কিন্তু ক্রিটিক্যাল। তো সেই ক্ষেত্রে আমি রাজারহাটে যেহেতু থাকি, আমার কাছে দুটো চয়েস ছিল। ফার্স্ট অপশন ছিল আমার কাছে ভাগীরথী নেউটিয়া, যেখানে ডক্টর অঙ্কিতা মন্ডল বসেন। আর এই ভাগীরথী নেউটিয়া কিন্তু নোন ফর নর্মাল ডেলিভারি, যেখানে ম্যাক্সিমাম যারা যান আইভিএফ এর থ্রুতে নর্মাল ট্রিটমেন্ট হয়, আর সেই ক্ষেত্রে ওনারা ম্যাক্সিমাম এটা প্রমোট হয় নর্মাল ডেলিভারি করানোর জন্য। যেহেতু আমাদের নর্মাল ডেলিভারি দরকার ছিল না, আমরা ডিসিশন নিয়েছিলাম যে সিজারিয়ান বেবি আমরা নেবো। সেই ক্ষেত্রে আমার বাড়ির কাছে 4 নক হসপিটাল, আর ওখানে আমার এর আগেও আমার নিজের সার্জারি হয়েছিল, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সময়ের এক্সপিরিয়েন্স ছিল। আর সেই কারণেই আমরা চেয়েছিলাম 4 নক হসপিটালে আমরা আমাদের সিজারিয়ান বেবি নেব, আর সেখানেই ট্রিটমেন্ট হয়। সেখান থেকে
চার্নক হসপিটাল সিলেক্ট করার পর ওখানে আমরা কনসাল্ট করি। সেখানে 70,000 একটা প্যাকেজ ছিল, 80,000 প্যাকেজ ছিল। 70,000 আর 80,000 প্যাকেজের মধ্যে কিছুই সেরকম ডিফারেন্স ছিল না, শুধু ঘরের ডিফারেন্স ছিল। তো সেই কারণে 70,000 যে আমরা প্যাকেজটা নিয়েছিলাম ওটাতে টুইন শেয়ারিং রুম ছিল। তো সেই ক্ষেত্রে একটা কেবিনের মধ্যে দুজন থাকবে, তো সেইটাই আমরা নিয়েছিলাম। ওইখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন বাড়ির কোনো পেশেন্টের বাড়ির লোক থাকতে পারেন না, তো সেই ক্ষেত্রে সেরকম অপরচুনিটি ছিল না, কিন্তু রুম খুবই ভালো। আর সেক্ষেত্রে রুমের মধ্যে টিভি বা আপনার যা যা দরকার পড়ে, যেমন মাইক্রো ওভেনও ওখানে ছিল, খাবার আপনি গরম করতে পারবেন। তো সেই ক্ষেত্রে ওই রুমের আমরা নিয়েছিলাম, যেটা 70,000 প্যাকেজ ছিল। আর আপনাকে বলে রাখি এটা 4 দিনের প্যাকেজ ছিল। এই 70,000 ছাড়া আমাকে একটা টাকাও দিতে হয়নি চার্নক হসপিটালে। চার্নক হসপিটালে আমার 70,000 এর যে প্যাকেজ ছিল, আমার যখন ওয়াইফের ডিসচার্জ হয় একটা টাকাও এক্সট্রা দিতে হয়নি, 70,000 এর মধ্যেই হয়ে গেছে। আর এর মধ্যে আপনি সবকিছু এভরিথিং তার মধ্যে ইনক্লুডেড ছিল, থাকা, খাওয়া, ট্রিটমেন্ট। শুধু এটা ছাড়া আমাকে ডক্টরকে এক্সট্রা টাকা দিতে হয়েছিল, যেটা ডক্টর অঙ্কিতা মন্ডলের ফিস। ওনার ফিস হচ্ছে গিয়ে 37,000। আর আমার যে 70,000 প্যাকেজ ছিল তার মধ্যে থেকে উনি 13,000 পেয়েছিলেন। আমি জানি না কি করে একজন ডক্টর যিনি এই সার্জারি করছে, সিজারিয়ান সার্জারি হচ্ছে, তাকে অনলি 70,000 এর থেকে 13,000 দেওয়া হচ্ছে। আচ্ছা, এইবার শুধুমাত্র প্রবলেম যেটা হয়েছিল সেটা আপনাদের বলি। যেখানে আমার ডক্টরের সাথে এক্সপিরিয়েন্স খারাপ, তার কারণ হচ্ছে গিয়ে আমাকে টাইম দেওয়া হয়েছিল 22 তারিখ 22nd অফ সেপ্টেম্বর আমাকে ডেট দেওয়া হয়েছিল, যেদিনকে আমার বার্থডে ছিল। আমার মেয়েরও সেদিনকে বার্থডে। আর সেদিনকেই সকাল 9টার সময় অপারেশনের টাইম দেওয়া ছিল। আর অবশ্যই এটা বলা হয় যে অপারেশনের 8 ঘন্টা কি 9 ঘন্টা আগে থেকে ফাস্টিং এ রাখা হয়। তো পেশেন্টকে ফাস্টিং এ রাখা ছিল আমার ওয়াইফকে। সকাল 9টার সময় যখন সার্জারির জন্য নিয়ে যাওয়ার কথা অপারেশনের জন্য, তখন দেখি 9টা 5 বেজে যায়, তখন অব্দি মানে কেউ আসে না, শুধুমাত্র স্ট্রেচারটা বাইরে রাখা। তো আমি সেই সময় কন্ট্যাক্ট করি, সেখানে কন্ট্যাক্ট করে 9:30 নাগাদ জানতে পারি যে ডক্টরের ভাগীরথী নিউটিয়াতে একটা এমার্জেন্সি এসে গেছে, ডক্টর আসতে পারবেন না। আমি বললাম কখন আসবেন, বলে ডক্টর এখন কনফার্ম করেন। আমি বললাম আমার পেশেন্টকে যে আপনারা মানে ফাস্টিং এ রেখেছেন 8 ঘন্টার উপর হয়ে গেছে, 9 ঘন্টার উপরে হয়ে গেছে। এমনি সময় বলা হয় যে যখন প্রেগনেন্সি পিরিয়ড থাকে প্রতি 2 ঘন্টা কি 3 ঘন্টা অন্তর খেতে, মানে স্পেশালি 2 ঘন্টা অন্তর খেতে বলা হয়। এবার যে আপনার 9 ঘন্টা ধরে ওনাকে রেখে দিয়েছেন ফাস্টিং এ, কি গ্যারেন্টি আছে যে এটা কোনো ইম্প্যাক্ট করবে না আমার বাচ্চার উপর? তো ওনারা কিছু বলতে পারেন না। তো তারপর আবার ডক্টরকে আমি ফোন করি, ডক্টর আমাকে বলেন যে এখানে এমার্জেন্সি এসছে, আমি বিকেল 5টার আগে ফ্রি হব না। আমি বললাম এমন কি সার্জারি আপনি করবেন যেটা আপনি সকাল 9টা থেকে আপনার বিকেল 5টা বেজে যাবে? তখন বলে দেখুন আমার 9টা থেকে 5টা বাজবে এই কারণেই, কারণ আমি 9টার সময় স্লট বুক করা ছিল, তারপর 1 ঘন্টার জন্য আমার স্লট বুক করা ছিল, তারপর আমি আর চার্নক হসপিটালে স্লট পাবো না সার্জারি করা। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে একবার চার্নক হসপিটালে কথা বলি, যদি দেখি ইমার্জেন্সিতে ওনারা কিছু করে দিতে পারেন তাহলে আপনি ফ্রি হয়ে আসতে পারবেন। তখন উনি বললেন হ্যাঁ, ওনারা আপনি যদি করে দিতে পারেন অবশ্যই আসতে পারবো। আমি চার্নকে কথা বলি। তো চার্নকে ওনারা বলেন যে না আমাদের এখানে অ্যাভেলেবেল সবকিছুই রয়েছে, ম্যাম অ্যাভেলেবেল নয়। সেই ক্ষেত্রে আমি আবার ডক্টরকে ফোন করি, ফোন করে বলি এখানে তো বলা হচ্ছে যে অ্যাভেলেবেল রয়েছে, আপনি এলেই হয়ে যাবেন। তখন উনি আমাকে বলেন দেখুন আমি এই মুহূর্তে একটা এমার্জেন্সিতে রয়েছি, আর এই সময় আপনার সাথে কথা বলছি, কিন্তু আপনাকে আমি 5টা আগে টাইম দিতে পারবো না, তার কারণ আমার কিছু এখানে কমিটমেন্ট রয়েছে, আমার কিছু এমার্জেন্সি রয়েছে, আর ওখানে গিয়ে আমি যদি তাড়াহুড়ো করে কিছু করি সেক্ষেত্রে আমার কিছু ভুল হয়ে যেতে পারে। তো সেই কারণে আমাকে শান্তি মাথায় এটা করতে দিন, বিকেল 5টার পর আমি আপনার যে সার্জারি শিডিউল করা আছে সেটা আমি করে দিচ্ছি, আর আমি পেশেন্টকে কি করতে হবে সেটা বলে দিচ্ছি। আর আমি অবশ্যই যখনই একটা ডিপেন্ডেন্সি আপনাদের থাকে একজন ডক্টরের উপর, অবশ্যই তার কথা মানতে হবে, অবশ্যই আমি মানলাম, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার রয়ে গেল ডক্টরের সাথে। তো সেই ক্ষেত্রে আমি সেটা ওনাদের কেস সামারির মধ্যে আমি এটা রেজিস্টার করে রাখতে বলি যে কোন এরপর যদি কোনো কিছু প্রবলেম হয় সার্জারির পর, তার জন্য কিন্তু আমি ডক্টরকে রেসপন্সিবল মানবো। আর এরপর যদি কোনো ধরনের কোনো ইস্যু হয় পেশেন্টের, তার জন্য আমি ডক্টরকে রেসপন্সিবল মানবো। তো সেই ক্ষেত্রে বিকেল 5টা না হলেও বিকেল 4টের মধ্যে উনি ফ্রি হয়ে যান। বিকেল 4টের সময় উনি এসে তারপর ওনার যে কাজ সেগুলো করেন। তো সেই ক্ষেত্রে এই যে এক্সপিরিয়েন্সটা হলো, জানি না এটা আর কার হয়েছে কিনা কখনো জীবনে, আমার ডক্টর অঙ্কিতা মন্ডল তো ভালো ডক্টর হওয়া সত্ত্বেও এই এক্সপিরিয়েন্সটা হলো। আর মানে এতদিন 9 মাসে যে জার্নি ছিল ওনার সাথে, এত ভালো এক্সপিরিয়েন্স ছিল শুধু টাইম ম্যানেজমেন্ট বাদ দিয়ে, যেখানে আমাকে 2-3 ঘন্টা ওয়েট করতে হতো বা একদিন হয়তো গিয়েও ক্যান্সেল হয়ে যেত। তো ওনার টাইম ম্যানেজমেন্ট ইস্যু যেটা ছিল ক্লিনিকে গিয়ে কনসালটেশনের সময় আমি দেখতে পেলাম, ওটা হলো অপারেশনের সময়। তো সেই ক্ষেত্রে যারা ডক্টর অঙ্কিতা মন্ডলের কনসালটেশনের জন্য যাচ্ছেন বা ভাবছেন রিভিউ দেখে, এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, ওনার প্রচন্ড টাইম ক্রাইসিস, কনসালটেশনে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, যেটা সার্জারির সময়ও হতে পারে। সে উনি ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই খুব ভালো করেন, ওনার কনসালটেশন কিন্তু অবশ্যই ভালো। প্রবলেম টাইম ম্যানেজমেন্ট, আপনি কিন্তু ক্রাইসিসের টাইমে পাবেন না, ওনার সাথে কন্ট্যাক্ট করেও পাবেন না, কোনো হেল্পও পাবেন না। হয়তো আপনি যদি কোনো মেসেজ করেন বা কল করেন, কল আপনাকে রেসপন্স করা হবে না। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে 3-4 ঘন্টা পরে আপনি হয়তো, তাও খুব তাড়াতাড়ি বলে দিলাম, এমন হতে পারে আপনাকে 8 ঘন্টা পরে আপনাকে হয়তো নোট একটা রিপ্লাই করা হবে। প্রেগনেন্সি লাইফ সাইকেলের যেই টপিকগুলো আমি কভার করলাম সেগুলো আপনারা সবই বুঝলেন। সেই ক্ষেত্রে লাস্ট যে টপিক যেটা, সেটা আপনাদের বলে রাখি, ভ্যাকসিনেশন। তো সেই ক্ষেত্রে যখনই আপনার বেবি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে হসপিটাল থেকেই সব ধরনের ভ্যাকসিনেশন দিয়ে দেবে। কিছু ভ্যাকসিন যেগুলো আপনাদের হসপিটাল থেকে দিয়ে দিচ্ছে সেগুলোর জন্য তখনই বিল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু ভ্যাকসিন ওখান থেকে ছাড়াও আপনারা নিতে পারেন ফ্রি অফ কস্টে। তো সেগুলো কোথা থেকে পাবেন বা কি করতে হবে, তার জন্য এই কার্ডটা আপনাদেরকে বানাতে হবে। যে এই কার্ডটা কোথায় বানাতে পারবেন, আপনাদের লোকাল যে
আশা কর্মীদের যে সেন্টার আছে বা লোকাল ক্লাব আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। অবশ্যই আমি জানতাম যে প্রথমে ভ্যাকসিন গুলো আমি অবশ্যই পেয়ে যাবো, কিন্তু বাচ্চার ভ্যাকসিন গুলো খুবই কস্টলি। তো সেই ক্ষেত্রে আমি আশা কর্মীদের এই কার্ডটা বানিয়ে রেখেছিলাম, আর এই আশা কর্মীদের এই 9 মান্থসের যে জার্নি ডক্টরের সাথে আমি কনসাল্ট অবশ্যই করছিলাম। তো সেই সঙ্গে আমাদের লোকাল যে আশা কর্মী আছে সেই কার্ডটা বানিয়ে ওনাদের থেকেও সব ধরনের হেল্প আমি নিয়ে রেখেছিলাম, কারণ ডক্টর যদি অ্যাভেলেবেল না থাকে আশা কর্মীদের থেকেও আমি অ্যাটলিস্ট কোনো আইডিয়া পেতে পারবো বা কোনো হেল্প পেতে পারবো। সেই ক্ষেত্রে আশা কর্মীদের এই কার্ডটা আমি বানিয়ে রেখেছি, যেটা আমাকে পরবর্তীকালে অনেক হেল্প করেছে। তার কারণ হচ্ছে এই আশা কর্মীদের থেকেও আপনি ডক্টরদের যে টেস্ট গুলো দেন সেগুলো তো অবশ্যই হয়, আর আশা কর্মীদের থেকে অনেক ধরনের অনেক হেল্প পেতে পারেন। অনেক ধরনের যদি মনে করুন কোনো প্রবলেম হলো, মেডিসিন দরকার বা কোনো ধরনের কোনো সাজেশন দরকার, সেই ক্ষেত্রে আশা কর্মীদের থেকেও কিন্তু আপনি হেল্প পাবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো গিয়ে আফটার বার্থ যখন যে ভ্যাকসিনেশন গুলো থাকে, ম্যাক্সিমাম ভেবে রাখুন 70% ভ্যাকসিন আপনি ফ্রি অফ কস্টে গভর্নমেন্টের থেকে এই আশা কর্মীদের এই কার্ডটা থাকলে পেয়ে যাবেন। অবশ্যই কিছু এক্সট্রা ভ্যাকসিন আপনাকে করাতে হবে, যেগুলো অবশ্যই করা দরকার, যেগুলো আপনাকে বাইরে মার্কেট থেকে নিতে হবে, যেগুলো অবশ্যই কস্ট এক্সট্রা পড়বে। কিন্তু যেগুলো মেজর ভ্যাকসিন, যেগুলো আমাদেরকে নিতে হয়, বাচ্চাদেরকে দিতে হয়, এই আশা কর্মীর এই কার্ডটা থাকলে অবশ্যই আপনি ফ্রিতে পাবেন। আর সব থেকে আরেকটা বেনিফিট বলে রাখি, এই কার্ডটা বানিয়ে রাখলে আমরা তো ডক্টর দেখাতে যাই, আশা কর্মীরা ডক্টর না হলেও তো ওনাদের যে নলেজ বা ওনাদের যে এক্সপার্টিস আছে, ওনারা বাড়িতে এসে যেভাবে কেয়ার করে, বাড়িতে এসে যেভাবে সাজেশন দিয়ে যায়, ওর থেকে আপনি অন্য কোনো আলাদা জায়গায় হেল্প আপনি এক্সপেক্ট করতে পারবেন না। তার কারণ আপনার যা যা প্রবলেম হচ্ছে আপনি দেন দের আশা কর্মীদেরকে ফোন করেও আপনি কনসাল্ট করতে পারেন, আর উনি যখন বাড়িতে এসে চেক আপ করে যাচ্ছে, বাড়িতে এসে আপনাদেরকে সাজেশন দিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আর এক্সট্রা আমরা কি এক্সপেক্ট করতে পারি। অবশ্যই যারা এই যে 9 মান্থের জার্নিটার মধ্যে দিয়ে যাবেন বা যারা প্ল্যান করছেন, আশা করি সবকিছু টপিক আমি কমপ্লিট করলাম। যদি কিছু বাকি থেকে থাকে অবশ্যই মেসেজ করবেন, আমার কাছে নলেজ থাকলে বা আমার কাছে যদি কোনো কন্ট্যাক্ট থাকে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে আমি হেল্প করবো। ধন্যবাদ।